গুড ইভিনিং এভরিওয়ান। আজকের যে ক্লাস আছে তার টপিক হলো এরর্স ইন এ মেডিকেল ল্যাবরেটরি। তো বেসিক্যালি এরর জিনিসটা কিরকম? এরর জিনিসটার বাংলায় হলো যে ভুল কোনো একটা। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো কিরকম না, বেসিক্যালি যেটা ট্রু রেজাল্ট বা এক্সপেক্টেড রেজাল্ট, সেই রেজাল্ট থেকে একটা এরোনিয়াস রেজাল্ট যেটা আছে, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা তৈরি হয় সেটা তৈরি হয় এই এররের কারণে। এরর বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন সোর্স অফ এরর হয়ে থাকে। তো আমরা একে একে সবকটা এখন জানবো। প্রথমত যদি আমরা বলি যে হোয়াট ইজ এরর। তো এরর ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু রেজাল্ট অ্যান্ড দি মেজার্ড রেজাল্ট। তো ব্যাপারটা যদি আমি একটু ড্র করে বোঝাতে চাই তাহলে যেরকম হবে যে ধরো আমি এটা একটা ডেটা সেট নিচ্ছি। যদি এইটা যদি ট্রু রেজাল্ট হয়, আর এইখানে যে ছোট্ট করে যে ডটটা করলাম, এটা যদি ট্রু রেজাল্ট হয়, আর এইটা যদি অবটেন্ড রেজাল্ট হয়, তাহলে এই যে গ্যাপটা দাঁড়ায় এইখানেতে, এইটাকে বলা হয় এরর। ঠিক আছে। এরপর নেক্সট আসি। এটার কারণটা হলো মেইনলি যে ফেলিওর অফ এ প্ল্যান্ড অ্যাকশন টু বি কমপ্লিটেড ক্যান অকার অ্যাট এনি পার্ট অফ দ্য ল্যাবরেটরি সাইকেল। তার মানে হলো যে ল্যাবের প্রথমে যে স্যাম্পল কালেকশন থেকে শুরু হয়, সেই জায়গা থেকে শুরু করে একেবারে রিপোর্ট ডিসপ্যাচ অবধি এর যে কোনো জায়গাতে কোনো রকম এরর আসতে পারে, অ্যান্ড সেই এররটাই হলো মেডিকেল ল্যাবরেটরি এরর। এখানে তো সব থেকে বড় যে এরর গুলো এসে থাকে সেটা হলো দি হ্যান্ডলিং অফ স্পেসিমেন্স থেকে, যেটাকে আমরা বলে থাকি প্রি অ্যানালিটিক এরর। নর্মালি স্ট্যাটিস্টিক্স বা যে কোনো স্টাডি থেকে যেগুলো পাওয়া গেছে যে 70 to 80% এরর আছে শুধুমাত্র প্রি অ্যানালিটিক্যাল এরর থেকে। সেগুলো আমরা প্রত্যেকটা একে একে জানবো, দেখবো অ্যান্ড বোঝার চেষ্টা করবো। নেক্সট আমরা আছি ক্লাসিফিকেশন অফ ল্যাবরেটরি এরর্স। এরর গুলোকে মেনলি তিনটা পার্টিতে ভাগ করা হয়, যদি আমরা প্রত্যেকটাকে পার্ট ওয়াইজ যদি ডিসকাস করতে চাই। প্রথমত আছে প্রি অ্যানালিটিক্যাল এরর। প্রি অ্যানালিটিক্যাল এররটা কি না, বিফোর অ্যানালিসিস। বিফোর অ্যানালিসিস যে যে এরর গুলো হয়ে থাকে সেগুলোকে বলে প্রি অ্যানালিটিক্যাল এরর। যেমন স্যাম্পল কালেকশনে যদি ভুল হয়, ভুল স্যাম্পল কন্টেনারে যদি নেওয়া হয়, বা কখনো স্যাম্পলে যদি কন্টামিনেশন আসে, সেইগুলো হলো প্রি অ্যানালিটিক্যাল এরর। নেক্সট হলো অ্যানালিটিক্যাল এরর। এটা কি না, ডিউরিং অ্যানালিসিস। ডিউরিং অ্যানালিসিস কিরকম? যখন আমরা মেশিনে টেস্ট করছি, মেশিনের কোনো কিছু যদি এরর থেকে যায়, বা যদি পিপেটিং এ এরর করি, সেই সব এরর গুলোকে বলা হয় অ্যানালিটিক্যাল এরর। আর পোস্ট অ্যানালিটিক্যাল এরর, একটা রিপোর্ট হয়ে যাওয়ার পর রিপোর্টটা যখন পেশেন্টের কাছে পৌঁছায়, এর মাঝখানে যে যে এরর গুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় প্রি অ্যানালিটিক্যাল এরর। নেক্সট স্লাইডে আমরা গিয়ে আলোচনা করব প্রি অ্যানালিটিক্যাল এরর সম্বন্ধে। প্রি অ্যানালিটিক্যাল এরর কি বলছে না, যেই এরর গুলো প্রি অ্যানালিটিক্যাল ফেজ, অর্থাৎ ল্যাবরেটরি টেস্টিং প্রসেস যেখানেতে টেস্ট হয় সেই জায়গা থেকে, আর যেখান থেকে জাস্ট প্রসেস শুরু হয় ল্যাব, এই জায়গাটা, এই গ্যাপটার মধ্যে যে যে এরর গুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় প্রি অ্যানালিটিক্যাল এরর। এই এরর গুলো কিরকম হয়ে থাকে? একটা হলো ইনকারেক্ট পেশেন্ট আইডেন্টিফিকেশন। ধরো কোনো কারণে নাম আছে দুজন পেশেন্টের প্রায় একই রকম, হতেই পারে এরকম দুটো পেশেন্টের নাম একই। এইবার কোনো কারণে কি হলো না, এক পেশেন্টের টেস্ট অন্য কোনো পেশেন্টের জন্য করে দেওয়া হলো, বা স্যাম্পল সুইচ হয়ে গেল। এই ব্যাপারগুলো হয়ে থাকে, এগুলো হলো ইনকারেক্ট পেশেন্ট আইডেন্টিফিকেশন। এই জিনিসগুলোর জন্য কি, যেরকম আইপিডি কেসের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ফলো করতে পারি, যে একটা আইপিডি পেশেন্টের কি হয় না, একটা আইডেন্টিটি ব্যান্ড লাগানো থাকে ম্যাক্সিমাম হসপিটালে। তো এইটাকে আমরা আইপিডি পেশেন্টের জন্য ইউজ করতে পারি। এই জায়গাতে যদি আমরা ভালো করে দেখি, এখানে পেশেন্টের নাম লেখা থাকে, তার ডেট অফ অ্যাডমিশন লেখা থাকে, তার আইডি লেখা থাকে, এজ, জেন্ডার, এসব কিছু ডিটেলস দেওয়া থাকে, কিছু কিছু জায়গাতে ফটোও দেওয়া থাকে। এই জিনিসগুলো আইপিডির জন্য। এবার যদি বলি যে ওপিডির জন্য, তাহলে কিভাবে করব? ওপিডির জন্য আমরা যেভাবে করতে পারি, পেশেন্টটাকে জিজ্ঞেস করে নিয়ে আপনার নাম কি, আপনার এজ কত, আর যদি আরো কোনো স্পেসিফিক কোনো আইডেন্টিটি থাকে, অনেক সময় অনেকে টিআরএফ এর মধ্যে আইডেন্টিটি কার্ড বা আধার কার্ড এইসবের নাম্বার দিয়ে রাখে, তো সেগুলো আমরা ভেরিফাই করতে পারি অ্যাজ এ পেশেন্ট ভেরিফিকেশন। তাহলে ইনকারেক্ট পেশেন্ট আইডেন্টিফিকেশন এই ব্যাপারটা বোঝা গেল। নেক্সট আছি আমরা রং টেস্ট অর্ডার ও রিকোয়েস্ট ফর্ম এরর্স।
এটা কিরকম, না একটা পেশেন্টের কোনো কারণে হয়তো বিলিং এ বা টেস্ট রিকোয়েস্ট ফর্মস এ কোনো একটা ভুল আসছে। সেটা কিরকম হতে পারে, যে একটা পেশেন্টের হয়তো দেয়া আছে ফাস্টিং ব্লাড সুগার, কোনো কারণে কেউ ভুল করে ওখানেতে বিল করলো বা টিআরএফ এর মধ্যে ফিল আপ করলো যে পিপিবিএস। সো সেইটাও একটা এরর, এন্ড সেটা প্রি অ্যানালিটিক্যাল এরর। নেক্সট আছে ইমপ্রপার স্যাম্পল কালেকশন। ইমপ্রপার স্যাম্পল কালেকশন যদি তোমরা এখানেতে দেখো, এখানেতে একটা ভাইলের ফটো দেওয়া আছে, এটা হলো পিটাইম ভাইল। তো এই পিটাইম ভাইলেতে যদি আমরা ভালো করে দেখি, এখানেতে একটা মার্ক দেয়া থাকে, এই যে মিনিমাম ফিল ইন্ডিকেটর, এই জায়গাটা। এই মিনিমাম ফিল ইন্ডিকেটর মানে হলো এই জায়গাটা অবধিই নিতে হবে। তার মানে এই না যে উপরের দিকে এতটা নিতে হবে বা কিছু। তাহলে কি করতে হবে, সব সময় এই মার্কটা ফিল করতে হবে। সেটা তাহলে কি হয়, না হলে ওই জিনিসটা ভুল হয়। স্যাম্পল কালেকশন এটার কারণ হলো ব্লাড টু অ্যান্টিকোয়াগুলেন্ট রেশিও এখানেতে ভুল আছে, তার জন্য এখানেতে রিপোর্ট গুলো ভুল আছে। নেক্সট, ইমপ্রপার স্যাম্পল কালেক্ট, সরি এটা তো বললাম। নেক্সট, ইনকারেক্ট লেভেলিং অফ স্পেসিমেন। ইনকারেক্ট লেভেলিং অফ স্পেসিমেন মানে এইরকম, এটা দুটো টাইপের হতে পারে। একটা কি বলছে, না এই যে যারা ফুল অটো অ্যানালাইজার বা এলআই সিস্টেমে কাজ করো, তারা এই জিনিসগুলোর আসল সমস্যাটা খুব ভালোভাবে বুঝতে পারবে, এখানে যেভাবে বারকোড গুলো লাগানো আছে। এইটাও একটা যেরকম ইমপ্রপার লেভেলিং। আবার একটা ইমপ্রপার লেভেলিং কিরকম, না পেশেন্ট ওয়ান, ধরো কোনো একটা পেশেন্ট আছে, 1 নম্বর পেশেন্ট, সেই পেশেন্টের জায়গাতে পেশেন্ট টু এর বারকোড লাগিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই ব্লাড ভাইলের মধ্যে হয়তো স্যাম্পল আছে পেশেন্ট এ, কিন্তু এই বারকোডটা যেটা লাগানো হয়েছে, সরি, বারকোডটা যেটা লাগানো আছে এটা হয়তো আছে বারকোডটা পেশেন্ট বি এর। তো স্বাভাবিকভাবে কি হবে, বি এর নামে এ এর টেস্ট গুলো হবে, এন্ড সেটা একটা বড় সড়ো ভুল আসবে। নেক্সট আমরা আছি ইমপ্রপার হ্যান্ডেলিং, স্টোরেজ অর ট্রান্সপোর্ট। এটা কিরকম, আমরা কয়েকটা টেস্টের নাম যদি আমরা ডিসকাস করি যেগুলোর ক্ষেত্রে ট্রান্সপোর্ট খুবই ম্যাটার করে। যেরকম ধরো, একটা হলো বিলিরুবিন, তারপর আছে ভিটামিন ডি। এগুলো কি, এগুলোকে বলা হয় না লাইট সেন্সিটিভ, খুবই টেস্ট গুলো হয়, তার জন্য এদেরকে লাইট থেকে লাইটেতে এক্সপোজ করা চলে না। বা হিটে তো অনেক আছে টেস্ট যেগুলো হচ্ছে হিট লেভেল হয়, সেই সব টেস্ট গুলোকে লাইটেতে কখনো এক্সপোজ করা চলবে না। অ্যান্ড ইমপ্রপার হ্যান্ডেলিং কিরকম, না স্যাম্পলটা আনা হয়েছে সবই ঠিক আছে, তারপরে সেটা হয়তো কয়েকবার আছাড় খেয়ে গেল, তার জন্য স্যাম্পেলে হিমোলাইসিস হতে পারে, অ্যান্ড তার জন্য বড়সড় কিছু একটা এরর আসতে পারে। স্টোরেজেরও ইস্যু, কিছু টেস্ট আছে যেরকম অ্যামোনিয়া, ল্যাকটেট, এইসব টেস্টের জন্য কি করা হয়, পারফেক্টলি ওইটাকে 2 to 8 এর মধ্যে রাখতেই হয়। তো এই এরর যদি থেকে যায় তাহলে সেখানেতে কি হবে, স্যাম্পলের মধ্যে ভুলভাল রিপোর্ট আসবে, অ্যান্ড সেটা একটা কমপ্লিটলি এরর হবে। এই পয়েন্ট আমরা ডিসকাস করলাম। এরপর আছে পুয়ার পেশেন্ট প্রিপারেশন। পেশেন্ট প্রিপারেশনটা কিরকম, যেটা প্রথমে একবার বললাম, যে হয়তো ফাস্টিং রিকোয়ার্ড নয়, কিন্তু তার উপর ফাস্টিং নেওয়া হচ্ছে। কোনো পেশেন্ট হয়তো পিপিবিএস আছে, তাকে কি করা হবে, না আপনি খালি পেটে ব্লাড দেবেন। তো এইরকম যদি ভুল হয়ে থাকে সেটাকে বলা হয় পেশেন্ট প্রিপারেশন এরর। সো এটা নিয়ে আমরা ডিসকাস করলাম। এবার আমরা ডিসকাস করবো যে এইগুলো কেন জরুরি। এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা ডিসকাস করছি এখন, এগুলো কেন জরুরি। এর কারণটা হলো pre-analytic errors are estimated account for 60 to 70% of total laboratory error। ল্যাবের যত রিপোর্ট ভুল হয় বা যা কিছু এরর আছে ল্যাবরেটরি এরর্স এর, তার মধ্যে 60 to 70% এরর হয় শুধুমাত্র প্রি অ্যানালিটিক্যাল ফেজে। অ্যান্ড দে ক্যান লিড টু মিসডায়াগনোসিস, আননেসেসারি রিপিট টেস্টিং অর ডিলেড ট্রিটমেন্ট। এতে কি হবে, ধরো একটা পেশেন্টের হয়তো সুগার খুব হাই বা হিমোগ্লোবিন খুব কম, কোনো কারণে তার স্যাম্পল সুইচ হয়ে গেল, সেই পেশেন্টের সুগার চলে আসলো নর্মাল বা হিমোগ্লোবিন চলে আসলো নর্মাল। এতে কি হবে, ওই পেশেন্ট একটা ক্রিটিক্যাল ফেজেতে গিয়েও ওরা কিন্তু ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট পাবে না, এন্ড তাদের লাইফটা কিছুটা হলেও রিস্কে যাবে। সব থেকে বড় ব্যাপার যেটা হয়ে থাকে, মিস ডায়াগনোসিস হওয়ার। মিস ডায়াগনোসিস হলে কি হতে পারে, একটা পেশেন্টের যদি মিস ডায়াগনোসিস হয়ে যায় তার কি হবে, তার ভুল ট্রিটমেন্ট হবে। সেই ভুল ট্রিটমেন্ট হলে, সেই ভুল ট্রিটমেন্টের জন্য যেই ট্রিটমেন্ট মানে যে যে মেডিসিন গুলো সেই পেশেন্টকে দেয়া হবে, সেই মেডিসিন গুলো তার বডিতে সাইড এফেক্ট করবে। তার ফলে তার হয়তো যে রোগটা ছিল না সেই রোগটা আবার চলে আসবে। যদি একটা উদাহরণ দিই, ধরো কোনো একটা পেশেন্টের
কিডনি ডিজিজ নেই, বাট কোনো কারণে হয়তো ক্রিয়েটিনিন হাই দিয়ে দেওয়া হলো এবং ডক্টর তাকে ডায়ালিসিসের জন্য অ্যাডভাইস করে দিল। এতে কি হবে, যে পেশেন্টটা ভালো ছিল সে একটা ডায়ালিসিস আননেসেসারি পাবে। অ্যান্ড আমরা সকলেই জানি একটা পেশেন্ট যদি একবার ডায়ালিসিস পায় সেই পেশেন্টদের জন্য কিডনির সমস্যা অবশ্যই হবেই হবে। তো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো থেকে খুব সাবধানে and খুব ভালোভাবে, মিসডায়াগনোসিস, আননেসেসারি রিপিট টেস্টিং, ডিলে ট্রিটমেন্ট এগুলোকে কোনোভাবে করা যায় না। ঠিক আছে, এরপর আমরা ডিসকাস করব যে এই যে এরর গুলো হয় এই এরর গুলোকে কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে। সেই প্রিভেনশনের জন্য বেশ কয়েকটা আছে ব্যাপার, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একে একে সবকটাই ডিসকাস করব। এক নম্বর হলো পেশেন্ট প্রিপারেশন। পেশেন্ট প্রিপারেশনটা নিয়ে আমরা কিভাবে করব, যে এনসিওর দ্য পেশেন্ট ফলোজ প্রি টেস্ট ইনস্ট্রাকশনস লাইক ফাস্টিং, অ্যাভয়েডিং মেডিকেশনস। কিছু টেস্ট থাকে যার জন্য হচ্ছে ফাস্টিং দরকার হয়, যেরকম মেন একটা টেস্ট আমরা যদি বলি সেটা হলো এফবিএস। অ্যাভয়েডিং মেডিকেশনস, কিছু টেস্ট থাকে যেগুলোকে বলা হয় যে ওষুধ খেয়ে আসবেন না। এরকম যদি আমরা দুটো একটা টেস্ট বলি, কোনো ডক্টর কোনো ডক্টর বলেন যে টিএসএইচ এর জন্য টিএসএইচ ওষুধ খেয়ে, থাইরয়েডের ওষুধ খেয়ে দেওয়ার দরকার নেই। তো সেই টেস্ট গুলোর ক্ষেত্রে এই মেডিকেশন গুলো যদি চলে তাহলে তার রিপোর্ট গুলো এরনিয়াস আছে। নেক্সট, ভেরিফাই পেশেন্ট আইডেন্টিটি। পেশেন্ট আইডেন্টিটি কিভাবে ভেরিফাই করবে, এটা অ্যাজ পার গাইডলাইন বাই হু আর এনএবিএল, যে অ্যাটলিস্ট দুটো আইডেন্টিফায়ার দিয়ে, সেটা হতে পারে নাম প্লাস এজ, বা হতে পারে নাম প্লাস আইডি নাম্বার। এইরকম করে যে কোনো দুটো আইডেন্টিফায়ার দিয়ে পেশেন্টকে আইডেন্টিফাই করতে হবে বিফোর প্রসিডিং ফর এনি স্যাম্পল কালেকশন। নেক্সট হলো টেস্ট রিকোয়েস্টিং। টেস্ট রিকোয়েস্টিংটা কি হলো, যে একটা পেশেন্টের যখন টেস্ট অর্ডার হয়, মেবি সেটা হতে পারে ওপিডির প্রেসক্রিপশন হতে পারে, যদি আইপিডি কোনো পেশেন্ট হয় তাহলে তার অ্যাডভাইস শিটে হতে পারে। সেই কেসগুলোকে ঠিক করার জন্য কি বলা হয়, যে ইউজ স্ট্যান্ডার্ডাইজড অর কমপ্লিট রিকোয়েস্ট ফর্মস, ইলেকট্রনিক অর পেপার ফর্ম। এতে কি করা হয় না, একটা হলো টেস্টের রিকুইজিশন ফর্ম বানানো হয়। যদি আমরা একটা জাস্ট মানে জিনিসটা একটা স্যাম্পল হিসেবে বানাই, এই এরিয়াটার মধ্যে হলো পেশেন্ট ডিটেলস থাকলো, এখানেতে একটা একটা করে সব টেস্টের নাম থাকলো, পাশে একটা করে টিক মারার জন্য একটা করে বক্স দেওয়া থাকবে। ঠিক আছে, এতে কি হবে না, ধরো এই টেস্টটা কোনো পেশেন্টের লাগবে তাহলে এটাই টিক থাকলো, এটা লাগবে না এটা কোনো কিছু টিক টিক কিছু দিলাম না, এটা লাগবে এটাই টিক দিলাম। তাহলে কি হলো, এখানে ক্লিয়ারলি একটা ইনস্ট্রাকশন থাকলো যে আমার 1 নম্বর টেস্টটা করতে হবে, 2 নম্বরটা লাগবে না, 3 নম্বরটা করো। তাহলে কি হবে, এতে আননেসেসারি টেস্টিংটা কমপ্লিটলি আমরা এখান থেকে ইরাডিকেট করতে পারবো। নেক্সট হলো কনফার্ম দ্যাট দ্য কারেক্ট টেস্ট ইজ অর্ডার। যখন একটা ফর্ম ফিল আপ করা হলো বা প্রেসক্রিপশন থেকে বিল করা হলো, তখন কি করা হবে না, আরেকবার ওটাকে চেক করা হবে যে এটা ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা। নেক্সট কি বলছে, অ্যাভয়েড ইলএলিজিবল হ্যান্ড রাইটিং অর অ্যাম্বিজিয়াস অ্যাব্রিভিয়েশন। এটার মানে কি, কেউ হয়তো ডাক্তার লিখছে সিভিতে এইভাবে, তো এটা কি হবে, এটাকে তুমি আইদার ডক্টর কাছ থেকে কনফার্ম করবে, বা যে ভালোভাবে জানে এগুলো কি আছে তার কাছ থেকে কনফার্ম করবে। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হয়। এবার এটা ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা আছে, কেউ যদি এই স্টেপিউলেশন ফর্মেই যদি এইভাবে লিখে দেয় যে হিমোগ্লোবিন এইভাবে, তো এটা সবাই হয়তো উদ্ধার করতে পারবে না। যারা জানে এই ব্যাপারটা তারাই হয়তো পারবে, কিন্তু সবাই এটা পারবে না। তার জন্য কি না, হ্যান্ড রাইটিং আর অ্যাম্বিগুয়াস অ্যাব্রিভিয়েশন, এটা মানে কি, অনেকে দেখবে ইউরিয়া ক্রিয়েটিন লিখে এইভাবে, ইউরিয়া সিএল, আবার কেউ লিখে এইভাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই কি হয় না, সবার জন্য মঙ্গলদায়ক হয়। নেক্সট আমরা আছি স্পেসিমেন কালেকশনে। স্পেসিমেন কালেকশনটা কিরকম, যে বিভিন্ন ধরনের স্পেসিমেন কালেকশন হতে পারে, সেটা ব্লাড হতে পারে, ইউরিন হতে পারে, স্টুল হতে পারে, বডি ফ্লুইড হতে পারে, বা সোয়াব হতে পারে, ইত্যাদি ইত্যাদি, স্পুটাম হতে পারে, এভরিথিং ইজ পসিবল। সো এই স্যাম্পল কালেকশনটা একটা বড় পার্ট থেকে যায়। এখান থেকে কি বলা হচ্ছে না, প্রথম প্রথম যেটা স্টেপ প্রি অ্যানালিটিক্যাল এররকে অ্যাভয়েড করার জন্য, সেটা হলো ট্রেন ফ্লেবোটমিস্ট অ্যান্ড স্টাফ প্রপারলি অন স্যাম্পল কালেকশন টেকনিক্স। এটা কি বলা হয়, যে প্রত্যেকটা ফ্লেবোটমিস্ট বা যেসব স্টাফেরা স্যাম্পল কালেকশন করছে তাদেরকে প্রপারলি ট্রেন করা, অর্থাৎ তাদেরকে প্রপারলি প্রশিক্ষণ দেয়া,
যে তোমরা এই জিনিসটা এই ভাবে করবে। ঠিক আছে, সেটার জন্য আমরা আগের দিন ক্লাসে ডিসকাস করেছিলাম এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। তো এসওপিটা একটা বড় ম্যাটার করে এইসব ট্রেনিং এর ক্ষেত্রে। এরপর নেক্সট আমরা আসি, ইউজ কারেক্ট containers, tubes and observe proper order of draw একটা আছে, এটা যখন পরবর্তী ক্লাসে আমরা ফ্লেবোটমি নিয়ে ডিসকাস করব বা স্যাম্পল কালেকশন নিয়ে ডিসকাস করব, তখন আমরা আমাদের ডিটেলসে বলবো এটা। ঠিক আছে, কারণ এটা বলে অনেকটা সময় যাবে। নেক্সট, কারণ শুধুমাত্র বললেই তো হবে না, এটা নিয়ে কেন করা হয়। আমার সবসময় একটা কথা থাকে যে একটা জিনিস আমি যখন করছি, আমার প্রথম কোশ্চেন হয় আমি এটাকে কেন এইভাবেই করবো। তো সেগুলো নিয়েও ডিসকাস করার ব্যাপার থেকে, দ্যাটস ওয়াই এটাকে আমি পরের টপিকের জন্য তুলে রাখছি। এরপর বাকি এটার পার্টটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। এখানে বলা হচ্ছে যে কারেক্ট কন্টেনার্স ফর টিউবস। এটার কারণ হলো অনেক সময় অনেক ল্যাবেতে কি করা হয়, একেবারে পুরাতন কালের বা আগের অনেক আগে ছোট ছোট 2 ml সিসি পাওয়া যায়, সেই সব সিসির মধ্যে অ্যান্টিবায়োটিক অ্যাড করে করে স্যাম্পল কালেকশন করা হয়। সো এটা একটা বড় এররের কারণ এইসব ভাইরাস গুলো। তার কারণ হলো এদের মধ্যে প্রথমত ব্লাড টু অ্যান্টিবডির যে রেশিও হয় সেটা মেনটেন হয় না ঠিকঠাক করে। বাকি আরো বেশ কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো ঠিকঠাক ভাবে মেনটেন হয় না। সো তার জন্য এইগুলোকে হচ্ছে ঠিকঠাক ভাবে কারেক্ট কন্টেনার্স দিয়ে ব্লাড কালেকশন করতে হবে। ইনসিওর অ্যাডিকুয়েট স্যাম্পল ভলিউম, এর আগের পেজেতে আমরা ডিসকাস করলাম যে একটা অ্যান্টিকোয়াগুলেটেড স্যাম্পল যখন থাকে বা একটা ভাইল থাকে, তাতে একটা নির্দিষ্ট ভলিউম অব্দি স্যাম্পল থাকে আর সেই অব্দি স্যাম্পল কালেক্ট করতে হয়। তার জন্য এই অ্যাডিকুয়েট স্যাম্পল কালেকশন হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, অ্যাভয়েড হিমোলাইসিস বাই ইউজিং দ্য কারেক্ট নিডল সাইজ অর জেন্টাল হ্যান্ডেলিং। একটা পেশেন্টকে যদি তুমি 120 সেকেন্ডের বেশি টুর্নিকেট বেঁধে রেখে ব্লাড কালেক্ট করো, সেই পেশেন্টের ব্লাড হিমোলাইসিস হবেই হবে। এটা একটা ফ্যাক্ট। ঠিক আছে, আর হিমোলাইজ স্যাম্পলের ক্ষেত্রে রিপোর্টিং ভুলভাল আসবে, পটাশিয়াম হাই আসবে, তার হিমোগ্লোবিন কম আসবে, ইত্যাদি ইত্যাদি। পি টাইম যদি টেস্ট করে তার পি টাইম হাই আসবে, বিলিরুবিন টেস্ট করলে তার বিলিরুবিন হাই আসতে পারে। সো এই জিনিসগুলো এরোনিয়াস রেজাল্টের একটা একটা সোর্স বড় বড়। নেক্সট, লেভেল স্পেসিমেন ইমিডিয়েটলি অ্যাট দ্য বেড সাইড। যদি এইটা ওয়ার্ডের হয় তাহলে সেখানে কি বলছে না, বেড সাইডে মানে কাছে পেশেন্টের কাছে দাঁড়িয়েই ফাইলকে লেবেলিং করে নেয়। এই জন্য স্ট্যান্ডার্ড কি বলে যে আগে স্যাম্পল কালেকশন করার আগে তুমি প্রত্যেকটা স্যাম্পলকে মানে স্যাম্পলের যে ভাইল গুলো হয় সেই ভাইল গুলোকে আগে মার্ক করে নাও, পেশেন্টের নাম ডিটেলস ইত্যাদি ইত্যাদি যেগুলো ইম্পর্টেন্ট ফিল্ড সেসব দিয়ে মার্ক করে নাও। সো এই মার্কিংটা কি হয় না, পেশেন্টের স্যাম্পল আইডেন্টিফিকেশনটা অনেক ক্লিয়ার ভাবে থাকে। নেক্সট, স্পেসিমেন হ্যান্ডলিং অ্যান্ড ট্রান্সফার। একটা স্যাম্পল কালেকশন হলো, ওয়ার্ডে হোক বা আইপিডি ওপিডি কালেকশন সেন্টারে হোক, সেই স্পেসিমেনটা যখন কালেকশন হলো, সেই স্পেসিমেনটা কালেকশন হওয়ার পর তার একটা হ্যান্ডেলিং থাকে এন্ড তার একটা ট্রান্সপোর্ট ক্রাইটেরিয়া থাকে। হ্যান্ডেলিং মানে কি, স্যাম্পলটাকে কখনোই হচ্ছে এভাবে শুইয়ে রাখা যাবে না। ঠিক আছে, অনেক আমার ড্রয়িং খুবই বাজে, কখনোই এই স্যাম্পলটাকে এইভাবে শুইয়ে রাখা যাবে না। সবসময় কি বলা হয় না, স্যাম্পল ইজ অলওয়েজ শুড বি কাপলাইট। সো এই জিনিসটাতে কি হয়, এটাই না 40% এরর আসতেই হবে, 40% চান্স থাকে এরর আসার এইভাবে যদি আমরা রাখি স্যাম্পলকে কোনোভাবে। বাট এইভাবে রাখলে সেই স্যাম্পলটাই এরর আসে না স্যাম্পল হ্যান্ডলিং এর ক্ষেত্রে। এন্ড ট্রান্সপোর্ট নিয়ে আমরা যদি ডিসকাস করি, ট্রান্সপোর্ট কে কি করা হয় না, নর্মালি তিনটা তিনটা মিডিয়ামে হলো ট্রান্সপোর্ট করা হয়। একটা হলো অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট মানে হলো রুম টেম্পারেচার। দ্বিতীয় হলো রেফ্রিজারেটেড, রেফ্রিজারেটেড মিনস 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আছে ফ্রোজেন, ফ্রোজেন মিনস সরি less than 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো এই তিনটা যেই মিডিয়ামের মধ্যে স্যাম্পল ট্রান্সপোর্ট করা হয়, সেই তিনটা মিডিয়ামকে বরাবর ভালোভাবে যেই টেস্টের জন্য উপযোগ্য সেইভাবে তাকে ট্রান্সপোর্ট করতে হয়।
এটা একটা প্রথমে একটা পয়েন্ট দেয়া আছে যে পুয়ার টেম্পারেচার। পুয়ার টেম্পারেচার মানেটা কিরকম, যে ধরো একটা স্যাম্পেলকে আমাকে পাঠাতে হবে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে, আমি সেটা যখন বক্সটা ওপেন করলাম তার মধ্যে টেম্পারেচার পেলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই স্যাম্পেলটার মধ্যে আর কিচ্ছু থাকবে না, ভুলভাল রিপোর্টে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে। এরপরে একটা আছে যে ডিলেজ ইন ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টে যদি ডিলে হয় কি হবে, এই যে টেম্পারেচার গুলো ঠিকঠাক করে মেনটেন হবে না, তার জন্য এরর আসবে। ইউজ সিকিউর লিক প্রুফ কন্টেনার্স। এটার মানে হলো যে তোমার যদি স্যাম্পেল লিক হয় তাহলে কি হবে, কোনো না কোনো স্যাম্পেল ওই স্যাম্পেলটা দ্বারা কন্টামিনেশন হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা কন্টেনার কি হচ্ছে, লিক প্রুফ হতে হবে। নেক্সট, লগ এন্ড ট্র্যাক স্পেসিমেন ডিউরিং ট্রানজিট। এই জিনিসটা একটু উপরের দিকের কনসেপ্ট। এতে কি করা হয় না, এতে হলো যেটা করা হয় যে লিক প্রুফ ইয়েতে স্পেসিমেন ডিউরিং ট্রানজিট, এতে কি হয় না, ধরো এটা একটা স্যাম্পল বক্স, স্যাম্পল কন্টেনার বক্স, এর মধ্যে ধরো স্যাম্পল বসানো আছে, এর মধ্যে একটা লগ দেয়া হয়। এই লগটা বেসিক্যালি একটা থার্মোমিটার হয়। এই থার্মোমিটার কি করে, এর কাজ হলো যে এই ভেতরে যে আছে এর টেম্পারেচারটাকে বরাবর টাইম টু টাইম মনিটর করা। কোনো কোনো টেম্পারেচার লগ মেনটেন করে 30 মিনিট ছাড়া ছাড়া। তো এই টাইম গুলো মেনটেন করা and এর ভেতরে এটাকে স্টোর করে রাখা। এটাকে যখন আমরা কিছুটাই ইয়ের মতো, স্টপ ওয়াচের মতো, এতে যখন চালু করে দেওয়া হয়, চালু করে দেওয়ার পর যতক্ষণ এটাকে স্টপ করা হবে ততক্ষণ অবধি ও একটা টাইম ইন্টারভ্যাল ছাড়া ছাড়া প্রত্যেকটা টেম্পারেচারকে রেকর্ড করতে থাকবে। এন্ড সেই রেকর্ড গুলোকে যখন এটাকে স্টপ করা হবে তখন আমরা ওই রেকর্ড গুলোকে দেখতে পাবো। সো এতে কি হয় যে স্যাম্পল যেটা আসছে সেটা কি প্রপারলি টেম্পারেচার মেনটেন করে আসছে, নাকি কোনো জায়গাতে বেশি গরম ঠান্ডা হয়েছে এসব করে আসছে, সেটা আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো। নেক্সট হলো কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন। কমিউনিকেশনটা কিরকম না, এলআইএস বলে একটা জিনিসের নাম আশা করি সবাই শুনেছো। এলআইএস এর কাজ হলো কিনা মেশিন থেকে ডিরেক্টলি যে কোনো রিপোর্টকে নিয়ে সেটাকে সফটওয়্যারের মধ্যে রিপোর্ট গুলোকে টাইপ করে দেয়া। সো এতে কি হয়, ম্যানুয়াল এফোর্ট একদম থাকে না। দ্যাটস ওয়াই এখানে ম্যানুয়াল এরর হওয়ার ভুল কম, হিউম্যান এফোর্ট একেবারে লাগে না, তার জন্য হিউম্যান এরর হওয়ার চান্স খুবই কম। তো এই জন্য এলআইএস সিস্টেমটা ইম্পর্টেন্ট। নেক্সট, এনকারেজ ক্লিয়ার কমিউনিকেশন বিটুইন ক্লিনিশিয়ান, নার্স এন্ড ল্যাব স্টাফ। এই কমিউনিকেশনটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে সব থেকে বড় যেটা প্রবলেম হয় যে হয়তো কেউ একটা ক্রিটিক্যাল অ্যালার্ট দিল যে সোডিয়াম হয়তো বললো 101, সেই 100টাকে কেউ হয়তো শুনলো 110। সো এইভাবে কমিউনিকেশন যদি না ঠিকঠাক হয় তাহলে হচ্ছে একটা বড় সড়ো এরর হয়ে যেতে পারে, এন্ড সেটা হবেই, মেবি হবেই, কারণ ক্লিয়ার কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আছে ইমপ্লিমেন্ট ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এতে কি হয় যে একটা ঘটনা যখন বারবার ঘটতে থাকে তার মানে তার পিছনে একটা কারণ কন্টিনিউয়াসলি একইভাবে কাজ করছে। সেই কারণটাকে আমাদের ফাইন্ড আউট করার জন্য ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের লাগবে। নেক্সট হলো ট্রেনিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল। এতে কি হয়, আগে ট্রেনিং এর কথা আমি বলেছি যে ওদেরকে ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিংটাকে কি করতে হবে না, কন্টিনিউ রাখতে হবে এন্ড রেগুলার বেসিসে দিতে হবে। এন্ড তাদের প্রত্যেকের আজকে যার একটা ভুল হয়েছে স্যাম্পেলের বারকোড লাগাতে, সেই ভুলটা আবার দ্বিতীয়বার করছে কিনা সেইগুলো হচ্ছে অ্যাসেস করতে হবে। ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, কোয়ালিটি চেক, প্রি অ্যানালিটিক্যাল প্রসিজার্স, এটা খুবই ইম্পর্টেন্ট। যেসব জায়গাতে খুব পরিমাণে বা বেশি পরিমাণে প্রি অ্যানালিটিক্যাল এরর হয় তারা এক্সটার্নাল অডিটও করায়। ইন্টারনাল অডিট কি হয় না, যারা নিজেদের অর্গানাইজেশনের আছে তারাই কিছু কিছু প্যারামিটার ধরে ধরে অডিট করে যে কতগুলো স্যাম্পেল এভাবে ভুল আসলো, তাদের মেন কারণটা কি। সেই প্রত্যেকটা জিনিসকে ঘিরে ঘিরে তারা একটা একটা করে ব্যাপারটাকে ফাইন্ড আউট করে এন্ড প্রত্যেকটার সলিউশন খোঁজার চেষ্টা করে। কোয়ালিটি চেক মিন্স হয়তো দেখা গেল সবকিছুই আমি ঠিকঠাক ভাবে করছি কিন্তু তারপরও কোনো একটা রেজাল্ট কন্টিনিউয়াসলি ভুলভাল আসছে। সেটার কারণ কি হতে পারে, এক নম্বর হতে পারে পুয়ার স্যাম্পল কালেকশন ম্যাটেরিয়াল। এতে কি হতে পারে, একটা যদি আমি উদাহরণ দিই, ধরো সোডিয়াম সাইট্রেট অয়েল টাইম টেস্টের জন্য ইউজ হয়। এবার দেখা গেল যে কোনো একটা লট আসছে যেটা কন্টিনিউয়াস, সেই লটেতে প্রত্যেকটাতে যতটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকা উচিত ততটা নেই, তার থেকে কম আছে। তাতে কি হবে,
স্যাম্পল টু অ্যান্টিকোয়াগুলেন্ট রেশিও চেঞ্জ হবে, তার জন্য রিপোর্টের উপর এফেক্ট আসবে। এই টাইপের যে কোয়ালিটি চেকস গুলো হয় সেগুলো ইম্পর্টেন্ট, যদি পিডিয়াট্রিকের এররকে রিমুভ করতে হয় বা প্রিভেন্ট করতে হয় তার জন্য ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স। এই গাইডলাইন গুলোর ক্ষেত্রে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেয়া আছে কত ধরনের ভুল হতে পারে, সেই ভুলের কি সলিউশন, সেই ভুল হয়ে গেলে তার নেক্সট ভুলটা হবে না কি করে, সেটার সলিউশন, এগুলো সবই আছে। সিএলএসএ একটা হয়, অ্যান্ড আইএসও 15189, এটা লেটেস্ট ভার্সন হলো 2022-এর ভার্সন। তো এই 15189 যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তাদের এই প্রসিডিওরটা হলো অনলি ফর ল্যাব, মেডিকেল ল্যাব। সো এই ইয়েগুলো, গাইডলাইন গুলো আমাদেরকে ফলো করতে হয় যাতে প্রি অ্যানালিটিক্যাল এরর্স গুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। এরপর আমরা নেক্সট আলোচনা করব অ্যানালিটিক্যাল এরর সম্বন্ধে। অ্যানালিটিক্যাল এররটা কি রকম ব্যাপার না, analytical error is any inaccuracy or problem that occurs during the measurement process in the laboratory leading to an incorrect test result। এর মানে হলো যে তুমি সবকিছু ঠিকঠাক করলে, প্রি অ্যানালিটিক্যালি কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক করে আসলো, এরপরে এসে যখন টেস্ট করছে তখন হয়তো মেশিনে কিছু একটা ইস্যু আছে বা ক্যালিব্রেশন ঠিক নেই, তার জন্য রিপোর্টটার মধ্যে কিছু এফেক্ট করবে। এই এরর গুলো পড়ে অ্যানালিটিক্যাল এরর মধ্যে। অ্যানালিটিক্যাল এরর গুলো কমন কমন যেগুলো কয়েকটা কারণ হয়, তার কিছু কিছু কারণ গুলো হলো ইনস্ট্রুমেন্ট ম্যালফাংশন আর পুয়ার ক্যালিব্রেশন। একটা মেশিন হয়তো ক্যালিব্রেশন হয়েছে 1 বছর আগে, সেটাকে টেস্ট করছি, রিএজেন্ট লট চেঞ্জ হচ্ছে, তার স্যাম্পল কোয়ান্টিটি এতগুলো প্রসেস হচ্ছে, তাতে কি হয় ক্যালিব্রেশনটা চেঞ্জ হয়ে থাকে। আমরা সকলে আশা করি জানি যে প্রত্যেক রিএজেন্ট লটের জন্য আলাদা আলাদা ভাবে ক্যালিব্রেট করা উচিত। And কিছু কিছু ল্যাব আরো টপ নচ কোয়ালিটির জন্য কি করে প্রত্যেকটা রিএজেন্ট বটলকেই ক্যালিব্রেট করে। সো এই ক্যালিব্রেশনটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে হচ্ছে রিপোর্ট ভুল আসবে। নেক্সট, রিএজেন্ট ইস্যুস। অনেক জায়গাতে কি করে শুধু পয়সা বাঁচানোর জন্য এক্সপায়ার রিএজেন্ট কে ইউজ করতে থাকে বারবার, বা কন্টামিনেটেড রিএজেন্ট। একটা রিএজেন্টের ভেতরে হয়তো স্যাম্পল ঢুকে গেল, এবার হচ্ছে কোশ্চেন স্যাম্পল কিভাবে ঢুকবে রিএজেন্টের মধ্যে, সেটা কিভাবে আসে না, একটা স্যাম্পলকে আমি পিপেট করেছি, করে নেওয়ার পর সেই সেম টিপটাকে ওই রিএজেন্ট এর মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে সেটা কি হলো, একটা স্যাম্পল কন্টামিনেশন হয়ে গেল রিএজেন্টের মধ্যে। সেই রিএজেন্ট ইস্যুগুলোর জন্য টেস্টিং এর সময় এরর আসবে। আর ইমপ্রপারলি প্রিপেয়ার্ড রিএজেন্ট, কিছু রিএজেন্ট থাকে যেগুলো হচ্ছে আমাদেরকে প্রিপেয়ার করতে হয়। কিছু রিএজেন্ট কি হয় না, একটা ডাইলুয়েন্ট থাকে, তার সাথে কিছু পাউডার থাকে যেটাকে আমরা লাইফোলাইজড ফর্ম বলি। সেই পাউডারটাকে ডাইলিউট করতে হয়, ডাইলিউট করে নিয়ে সেই রিএজেন্ট দিয়ে টেস্ট করতে হয়। সো সেই সবের ক্ষেত্রে যদি না ঠিকঠাক ভাবে প্রিপারেশন হয় তখন আমাদের এরোনিয়াস রিপোর্ট আসবে, যেটাকে আমরা সব থেকে বড় ভুল হিসাবে ধরি আর যেটার জন্য সবাই ভয় পায়, সেটা হলো অপারেটর অর টেকনিশিয়ান এরর। এতে কি হয়, ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করলো না, বা হয়তো সুগারের রিএজেন্ট প্রিপারেশন করে নিয়ে সেটাকে চালিয়ে দিল ক্রিয়েটিনিন মোডে। সো এইগুলো কি সমস্ত ভুলভাল রিপোর্ট আছে। বা হয়তো তাকে কোথাও বেরাতে হবে, তাড়াহুড়ো আছে, সে কি করলো, পুরো টাইমটা ঠিক মতো করে ইনকিউবেট না করে সে চলে গেল, তাতে কি হয়, তার রিপোর্ট গুলো ভুলভাল আছে। নেক্সট আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এটা কিরকম, এইটা যদি কেউ কোনো এক্সট্রিম ওয়েদার এরিয়াতে কাজ করে থাকো তারা এই জিনিসটা বুঝবে। সেসব এরিয়া থেকে টেম্পারেচার আলাদা হয়। ধরো কলকাতার যদি আমি কথা বলি, কলকাতার এভারেজ টেম্পারেচার 30 থেকে 35 এইরকম করে একটা টেম্পারেচার থাকে। তো সেই টেম্পারেচারেতে রিএজেন্ট প্রিপারেশন বা স্লাইড প্রিপারেশন যেভাবে হবে, নিশ্চয়ই যেখানেতে 4 ডিগ্রি টেম্পারেচার থাকে সেসব জায়গাতে সেভাবে হবে না, তাদের জন্য আলাদা প্রিকশনস আছে। তো এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলোকে অ্যাভয়েড করে নিয়ে কাজ করতে হয় ঠিকঠাক। ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনস, এই ডিটেলসটা যখন আমরা অটোমেশন সম্বন্ধে পড়বো তখন আমরা এই ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন সম্বন্ধে ভালোভাবে জানবো। এর মধ্যে অনেক কটা বড় বড় এরর এসে থাকে, ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন গুলো কি কি হয় এগুলো আমরা সব জানবো তখন ধীরে ধীরে। নেক্সট আছে ইন্টারফিয়ারিং সাবস্টেন্সেস ইন দি স্পেসিমেন। একটা ইন্টারফেয়ারিং সাবস্টেন্স বলছি, দেখবে যে কোনো রিএজেন্ট, ম্যাক্সিমাম রিএজেন্টে কি হয় না, বিলিরুবিনকে ইন্টারফেয়ারিং সাবস্টেন্স হিসেবে বলা হয়। যে বিলিরুবিন যদি বেশি থাকে, অ্যাকচুয়ালি বিলিরুবিনের কালারটা কি হয়, একটু ইয়েলোইশ কালার, একটু ভালো মতো ইয়েলোইশ কালার, সরষের তেলের মতো। তো এই কালারটা কি করে, যখন কলোরিমেট্রিক যখন কোনো টেস্ট হয় সেই কালারের সাথে রিয়েকশন করে সেই কালারটাকে চেঞ্জ করে নেয়।
ধরো কোনো একটা রিয়েজেন্ট ইউরিয়া, ইউরিয়া রিয়েজেন্টটা নর্মালি যখন ইনকিউবেট করা হয় তারপর কালারটা আসে গ্রিন কালার। সেই গ্রিন কালারটাতে যদি একটু ইয়েলো বেশি মিক্স হয়ে যায় তাহলে কি হবে, তার কালারটা ফলসলি লো আসবে, তাহলে তার কালার কালার হিসাবে তার অডিও ফলসলি লো আসবে, সেই লো আসার জন্য তার রিপোর্টটাও ফলসলি লো আসবে। ঠিক আছে। তারপর হিমোলাইসিস, লাইপেমিয়া, ইকটেরাস স্যাম্পল মানে বিলিরুবিনের যেটা কথা বললাম। ঠিক আছে। এই জিনিসগুলো প্রত্যেকটা অ্যাকুরেসি কে এফেক্ট করে। নেক্সট, ইমপ্রপার কোয়ালিটি কন্ট্রোল। ইমপ্রপার কোয়ালিটি কন্ট্রোলটা কিরকম? হয়তো 1.5 বছর আগে কেউ একজন কিউসির রিপোর্ট, কিউসির কোনো ডেটা সেভ করে রাখছিল, সেই কিউসিতে কেউ রান করলো, তাতে পাস হয়ে গেল, আলটিমেটলি কি হয়, তার কিউসিটা ফেল হয়েছে। সেই ফেলিওর কিউসিতে যদি কেউ স্যাম্পলকে চালায় তাহলে কি হবে, তার রিপোর্ট তো ভুল আসবে, কারণ তার মেশিন অলরেডি তাকে দিয়ে দিয়েছে যে কিউসিতে তোমার ভুল আছে। তারপরে রান করা মানে তার রিপোর্টটা এরনিয়াস হবে। এক্সাম্পল হিসেবে আমরা কয়েকটা বলি। গ্লুকোজ অ্যানালাইজার নট ক্যালিব্রেটেড, তাহলে তার গ্লুকোজ সুগার কি হবে, ইনঅ্যাকুরেট হবে। রং রিএজেন্ট লট ইউজড, তাহলে তার কি হবে, ইলেকট্রোলাইট লেভেলস, এটা একটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে, এগুলো ভুলভাল রিপোর্ট আসবে। কন্টামিনেটেড পিপিটি কি হবে, ফলস ইনফেকশন মার্কার। এটা যদি কোনো ইনফেকশন মার্কার নিয়ে টেস্ট করা হয়, তো একটা এইচবিসি পজিটিভ স্যাম্পলকে আগে আমি পিপেট করেছি, সেই পিপেটেড স্যাম্পলটা নিয়ে আমরা যদি পরের নেক্সট ইয়ে করে থাকি তাহলে সেইখানে টেস্ট ভুল হবে and তার রিপোর্টটা এরর। এবার আমরা নেক্সট পয়েন্ট নিয়ে ডিসকাস করবো, সেটা হলো যে এই যে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল এরর গুলো হচ্ছে, এই এরর গুলোকে প্রিভেন্ট কিভাবে করব, সেই প্রিভেনশন গুলো নিয়ে নেক্সট টপিক আমাদের। নেক্সট টপিক হলো প্রিভেনশন অফ অ্যানালিটিক্যাল এরর্স। অ্যানালিটিক্যাল এরর, বহু অ্যানালিটিক্যাল এররের প্রিকশনস আছে, এখান থেকে প্রত্যেকটা তো আমি ডিটেলস বলতে পারবো না। তো এইখান থেকে আমরা যদি একটা একটা করে ডিসকাস করতে যাই অনেক সময় লাগবে, তার জন্য আমরা জাস্ট হেডিং গুলো ডিসকাস করে বেরিয়ে যাবো। ইউজ কোয়ালিটি রিএজেন্ট অ্যান্ড ক্যালিব্রেটরস। প্রথম কথা হলো যে শুধুমাত্র পয়সা বাঁচানোর জন্য খারাপ কোয়ালিটির রিএজেন্ট বা ক্যালিব্রেটর ইউজ করা চলবে না, এতে কি হয়, রিপোর্ট ভুলভাল আছে। নেক্সট, মেনটেন অ্যান্ড ভ্যালিডেট ইকুইপমেন্ট। প্রত্যেক মেশিনের একটা মেনটেনেন্স দরকার, প্রত্যেক মেশিনের ঠিকঠাক কাজ করছে কিনা তার ভ্যালিডেশন দেখা উচিত। সো এই জিনিসটা একটা অ্যানালিটিক্যাল এররকে প্রিভেন্ট করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, ইমপ্লিমেন্ট রোবাস্ট কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম। এতে কি না, কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম হিসেবে আমরা যদি বলি যে ইকাস বা ইকা, এই জিনিসগুলো বা এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স যেগুলো হয়, আইকিউসি, ইন্টারনাল কিউসি এন্ড ওয়েস্ট গার্ড রুলস কে ফলো করে এলজি চার্টের প্লটকে নিয়ে আমরা যদি ইন্টারপ্রেট করি, সেইভাবে যদি আমরা কিউসি কে নন নেগোসিয়েবল জায়গাতে রেখে যদি আমরা কাজ করি, তাহলে অ্যানালিটিক্যাল এরর গুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট, এনসিওর কম্পিটেন্ট অ্যান্ড ট্রেন্ড পার্সোনাল। সব সময় প্রত্যেকটা কাজের জন্য একটা কথা আছে না যে সবার দ্বারা সব কিছু হয় না। তো এইখানে তো এরকম ব্যাপার যে সব যা কাজ যারা করে তাদেরকে, যে যে কাজগুলো যারা করে তাদেরকে আগে দেখতে হবে যে তারা ঠিক মতো ভাবে সেসব কাজ করতে ট্রেন্ড কিনা, বা তারা সেই সব আম, জায়গাতে ভালোভাবে সার্টিফাইড কিনা। এবার আমরা নেক্সট পয়েন্টে আসি, সেটা হলো স্ট্যান্ডার্ডাইজড অ্যানালিটিক্যাল প্রসিজার্স। এতে কি হয় না, অ্যানালিটিক্যাল যে প্রসিজার্স গুলো থাকে সেগুলোকে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজড ভাবে এসওপি বানিয়ে যদি রাখি, তাহলে কি হবে না, যে কারো যে কোনো সমস্যা সে যদি সেই প্রসিজারটাকে ফলো করে তাহলে সে একটা ভালো রেজাল্ট বা ঠিকঠাক রেজাল্ট অবটেন করতে পারবে। তার জন্য এসওপি একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইট শুড বি স্ট্রিক্টলি অ্যাডহেয়ার্ড। নেক্সট আছে প্রপার স্যাম্পল হ্যান্ডলিং ডিউরিং অ্যানালিসিস। স্যাম্পলকে ঠিকঠাক ভাবে যদি না হ্যান্ডেল করা হয় অ্যানালিসিস সময়, তাহলে সেখানে ভুল আসতে পারে। এটা একটা এক্সাম্পল যদি বলি, কোন একটা অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড যার থেকে আমরা প্লাজমা বের করে টেস্ট করতে হবে, যেরকম ধরো ফাস্টিং ব্লাড সুগার। এবার কোনো কারণে যে হ্যান্ডেল করছে সে হয়তো ওটাকে একটু নাড়িয়ে দিল, তাহলে কি হবে, তার আরবিসি গুলো প্লাজমার মধ্যে মিক্স হবে, তাহলে সেই রিপোর্ট গুলো ভুল আসার যথেষ্ট পরিমাণে চান্স আছে। বা কন্টামিনেট করে ফেললো কোনোভাবে ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করতে না পেরে, তাহলে সেখান থেকে তার কন্টামিনেশন হবে, সেখান থেকে রিপোর্ট ভুল আসবে। নেক্সট, ইমপ্লিমেন্ট ল্যাবরেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এতে কি হয়, অটোমেটেড ভাবে রিপোর্ট গুলো টাইপ হবে, অটোমেটেড ভাবে রিপোর্ট গুলো শিডিউল হবে, এতে কি হয়, অ্যানালিটিক্যাল এরর গুলো অনেক কমে যায়। প্লাস এটা একটা বড় সিস্টেম হলো যে ডেল্টা চেক। এতে কি হয়, একটা পেশেন্টে যদি আজকে ক্রিয়েটিনিন থাকে 0.5, কালকে নিশ্চয়ই সেটা 5.6 হবে না।
তার জন্য ডেল্টা চেকটা একটা ইম্পর্টেন্ট চেক। নেক্সট, রেগুলার অডিটিং এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। বলা হয় যে একটা ল্যাব যখন চলে তার রেগুলার অডিটিং খুবই ইম্পর্টেন্ট। এই অডিটিং গুলো কিরকম? ধরো এই যে এখান থেকে কিউসি চালানোর কথা আমার বলা হয়েছে, এই কিউসি গুলো যে চালানো হয় তা এগুলো ঠিকভাবে চালানো হচ্ছে কিনা, তাতে যদি কোনো একটা কিউসি ফেল হয় তাহলে সেই কিউসিটাকে আবার ঠিকঠাক ভাবে কম মানে ঠিক করে নিয়ে তারপর নেক্সট স্যাম্পল চালানো হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো, এই জিনিসগুলোকে অডিট করা উচিত। এন্ড যেসব জায়গাতে কোনো সমস্যা হবে সেই জায়গাটাকে স্পেসিফিকলি ইমপ্রুভ করতে হবে। নেক্সট, এনভায়রনমেন্টাল এন্ড সেফটি মনিটরিং। এতে কি হয় যে মনিটর এনভায়রনমেন্টাল কন্ডিশনস ইউজুয়ালি ফর টেম্পারেচার সেন্সিটিভ অ্যানালাইজার্স অর রিএজেন্ট। কিছু জায়গাতে টেম্পারেচার অনেক বেশি থাকে, যেটা আমি আগেই বললাম। সেসব জায়গার ক্ষেত্রে ফুল ওয়াটার অ্যানালাইজার্স বা টেম্পারেচার সেন্সিটিভ কিছু অ্যানালাইজার্স হয়, যেরকম ধরনের একটা ইলেকট্রোলাইটের যে মেশিন গুলো হয়, সেই মেশিন গুলোতে অনেক সময় টেম্পারেচারের জন্য ভুলভাল রিপোর্ট এসে থাকে। তো সেইগুলোকে নজরে রাখতে হবে টু প্রিভেন্ট অ্যানালিটিক্যাল এরর্স। আরেকটা হচ্ছে ইউজ অফ অটোমেশন এন্ড এরর ডিটেকশন টেকনোলজিস। এটা যদিও আমাদের এরিয়াতে এতটাও ঠিকঠাকভাবে প্রচলিত না। এতে কি হয় না, অটো ভেরিফিকেশন সিস্টেম, এতে কি হয় না, অটোমেটিকলি সিস্টেমই ভেরিফাই করে যে তুমি যে রিপোর্টটা করেছো সেটা ঠিকঠাক আছে কিনা। এবার হ্যাঁ, তার জন্য একটা ডেটা, মাস্টার ডেটা ফিড করতে হয় যে এত পার্সেন্ট বা 10% বা কিছু একটা পার্সেন্টেজ দিয়ে যে এত পার্সেন্ট অব্দি যদি রিপোর্ট উপর নিচে হয় তাহলে সেই রিপোর্টটা ঠিকঠাক আছে, সেই জিনিসটাকে তোমরা নেক্সট প্রসেস করতে পারো। এই জিনিসটাকে বলা হয় অটো ভেরিফিকেশন সিস্টেম। ইনস্ট্রুমেন্ট ইন্টারফেসেস, এটাতে কি হয় না, ইনস্ট্রুমেন্টকে ঠিকঠাক ভাবে কমিউনিকেশন করা হয় অ্যানালাইজার্স এন্ড এলআইএস এর মধ্যে। এতে কি হয়, ম্যানুয়াল এন্ট্রি এরর গুলোকে মিনিমাইজ করা যায়। নেক্সট, রেগুলার সফটওয়্যার ভ্যালিডেশন। এই যে সফটওয়্যারটা যে চলছে সেই সফটওয়্যারটা 100% ঠিক করছে, সেটা চেক করার জন্য কিছু অ্যালগোরিদম থাকে, যে জিনিসগুলোকে আইটি সেক্টরে যারা থাকে তারা ভেরিফাই করে থাকে এন্ড তারা সেগুলোকে আপ টু ডেট করে রাখে। তাতে কি হয়, অ্যানালিটিক্যাল এরর কোনো রকম আসার চান্স থাকে না। এন্ড আমরা পারলে সেই অ্যানালিটিক্যাল এররটাকে প্রায় 100% অব্দি ইরাডিকেট করতে পারি। নেক্সট আমরা ডিসকাস করবো পোস্ট অ্যানালিটিক্যাল এরর সম্বন্ধে। পোস্ট অ্যানালিটিক্যাল এরর মানে হলো যে কোন একটা টেস্ট ধরো হয়ে গেছে, এখানে যেরকম ধরো টেস্ট করে রাখা হয়ে গেছে, এবার এখানে রিপোর্ট তোলা হচ্ছে। এই রিপোর্ট তোলার সময় যদি কোনো ইস্যু হয়ে থাকে, এই রিপোর্টটা ডিসপ্যাচ করার সময় যদি কোনো ইস্যু হয়ে থাকে, সেটা যদি অন্য কোনো পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, এই এরর গুলোকে বলা হয় পোস্ট অ্যানালিটিক্যাল এরর্স। এর মেন কারণগুলো কি আছে, ইনকারেক্ট ডেটা এন্ট্রি অর ট্রান্সক্রিপশন, যেটা প্রথমে বললাম, এখানে যদি ভুলভাল ডেটা তোলা হয় তাহলে সেটা ভুল রিপোর্ট হয়ে থাকে। নেক্সট, ফেলিওর টু রিভিউ অর ভ্যালিডেট রেজাল্ট। এর আগে বলেছি যে একটা ভ্যালিডেশন, ডেল্টা চেক, অটো ভ্যালিডেশন ইত্যাদি ইত্যাদি অনেক অটোমেটেড টেকনোলজিস এসেছে। সেই সব জায়গাতে যদি ম্যানুয়ালি করা হয়, যারা তারা যদি না ঠিকঠাক ভাবে করে, সেখানে কি হবে, এই ফেলিওর টু রিভিউ আর ভ্যালিডেট রেজাল্ট, এই জায়গাটাতে প্রবলেম আসবে আর তাদের পোস্ট অ্যানালিটিক্যাল এরর ঘটবে। নেক্সট, ডিলে ইন রিপোর্টিং। অনেক সময় কি হয়, দেরি দেরি করে রিপোর্ট দেওয়া হয়। এন্ড সেটার জন্য কি হতে পারে না, সেটার জন্য সব থেকে বড় যেটা প্রবলেম হয়ে থাকে, একসঙ্গে এসে তাড়াহুড়ো করে রিপোর্ট দেবে, তখন তার রিপোর্ট গুলো ভুলভাল আসবে। নেক্সট, ইনকারেক্ট অর ইনকমপ্লিট রিপোর্টিং। যখন রিপোর্ট কিছু একটা ইনকারেক্ট হয়, মানে শুধুমাত্র টাইপ এরর হচ্ছে তাই নয়, হয়তো যে রিপোর্ট করেছে বা যিনি রিপোর্ট করেছেন তিনি যদি কোনো একটা রিপোর্ট ভুল করে থাকে, সেটা ইনকমপ্লিট রিপোর্টিং এর জন্য সেটা পোস্ট অ্যানালিটিক্যাল এরর হবে। নেক্সট, ফেলিয়ার টু কমিউনিকেট ক্রিটিক্যাল রেজাল্ট। এটা একটা বড় পয়েন্ট, কারণ ক্রিটিক্যাল রেজাল্ট হচ্ছে এমন একটা জিনিস যে অনেক সময় এটা পেশেন্টের বাঁচা মরাকে মানে নির্ধারণ করে। So, এই যদি ঠিকঠাক ভাবে ক্রিটিক্যাল এলার্টটা না দেওয়া হয়, এটাকে একটা বড় পোস্ট অ্যানালিটিক্যাল এরর হিসেবে ধরা হয়। নেক্সট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডেটা স্টোরেজ আর রেকর্ড কিপিং। শুধু রিপোর্ট করলাম, সেটাকে রিপোর্টে টাইপ করে ছেড়ে দিলাম তা না, সেগুলো রিপোর্টের প্রত্যেকটাকে ব্যাকআপ করে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, ইন্টারপ্রিটেশন এরর্স। একটা পেশেন্টের সুগার আসছে 450, কোনোভাবে তুমি রিপোর্টে লিখে দিলে নর্মাল, তার মানে কি হলো, তুমি রিপোর্টটা নর্মাল হিসেবে সাজাও কিন্তু তার রিপোর্টটা আছে অ্যাবনর্মাল। সো এই জিনিসগুলোকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে টু, যাতে কোষ্ঠকাঠিন্যের এররগুলো কম থেকে কম হয়। নেক্সট, প্রিভেনশন অফ পোস্ট অ্যানালিটিক্যাল এরর্স।
এখানে কি বলা হয়েছে না, বেশ কিছু পোস্ট অ্যানালিটিক্যাল এররস কে কিভাবে প্রিভেন্ট করা হবে তার জন্য কিছু পয়েন্ট দেওয়া হয়েছে। একটা হলো ইমপ্লিমেন্ট এ স্ট্রং ভ্যালিডেশন প্রসেস। এই ভ্যালিডেশন প্রসেস যদি স্ট্রং হয় তাহলে পোস্ট অ্যানালিটিক্যাল এররস প্রায় নীল হয়ে যেতে পারে। নেক্সট, ইউজ রিলায়েবল এলআইএস। এলআইএস যে সিস্টেমটা, আমরা হয়তো অটোমেশনের জন্য একটা অটোমেটেড এলআইএস সিস্টেম লাগানো, এবার সেইটাই হয়তো ভুল হয়, তাহলে সেখানে পোস্ট অ্যানালিটিক্যাল এরর হবে। স্ট্যান্ডার্ডাইজ রিপোর্ট রেজাল্ট। এতে কি হয়, একটা রিপোর্ট যদি স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাটে থাকে তাহলে কি হয়, তার মধ্যে ভুল অনেকটা কম হয়, যেরকম আমরা টিআরএফ ডিসকাশন করার সময় বলেছিলাম। ঠিক আছে, এতে কি হয়, এতে একটা ওয়ার্ড ইউজ হয়, ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা হলে অনেকটা ইজি হয়। নেক্সট, এস্টাবলিশিং ক্রিটিক্যাল রেজাল্ট পলিসি। ক্রিটিক্যাল রেজাল্ট পলিসিকে যদি এস্টাবলিশ করা হয় তখন ওই ক্রিটিক্যাল অ্যালার্টের জন্য যে যে প্রবলেম গুলো হয়ে থাকে সেগুলো সলিউশন পাওয়া যায় একটা। নেক্সট, এনসিওর প্রপার রেকর্ড কিপিং এন্ড ডেটা সিকিউরিটি। যে টেস্ট গুলো হলো সেগুলো প্রত্যেকটা ঠিকঠাক স্টোর করা, যাতে নেক্সট যদি কোনো ইস্যু হয়ে থাকে সেই ইস্যু গুলোকে রিজলভ করতে পারি আমরা। তারপর হচ্ছে রেগুলার অডিটস এন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এই পয়েন্টটা প্রত্যেকটা এররের জন্য ইম্পর্টেন্ট, যে অডিট যখন করা হবে তার ফলে কিছু কিছু কারণ বেরিয়ে আসবে যেগুলো রেগুলার ভুল হয়, সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করা। নেক্সট আছে অনগোয়িং স্টাফ ট্রেনিং। স্টাফ ট্রেনিং, আজকে হয়তো একটা জিনিসের ট্রেনিং দেওয়া হয়েছে কোন একটা স্টাফকে, তারপর সেম কেস হয়তো সে হ্যান্ডেল করছে 5 মাস পর, 6 মাস পর, তাতে কি হবে, তার সেই কাজটা ভুল করার চান্স হতে পারে। তার জন্য কি হয় না, কন্টিনিউয়াসলি একটা পিরিয়ড বা ইন্টারভাল ছাড়া ছাড়া সবাইকে আবার রিট্রেন করা উচিত। নেক্সট আছে এফেক্টিভ কমিউনিকেশন উইথ ক্লিনিশিয়ানস। তো কোন একটা রিপোর্টকে নিয়ে যদি আমরা ক্লিয়ার ভাবে ক্লিনিশিয়ানসদের সাথে ডিসকাস করি তাহলে কি হয়, অনেক সময় কি হয়ে থাকে, হয়তো আমাদের রিপোর্ট ভুল আসছে কিন্তু ক্লিনিশিয়ানস জানেন যে এই পেশেন্টের সিকেডি আছে, তাহলে ক্রিয়েটিন হাই আসবে, তুমি হয়তো বললে যে স্যার না নর্মাল আছে, তাহলে সেখানে কি হবে, একটা পোস্ট অ্যানালিটিক্যাল এরর হতে পারে, বা যে কোনো এররই হোক না কেন সেটাকে প্রিভেন্ট করা সম্ভব হয়ে থাকে। তার জন্য এফেক্টিভ কমিউনিকেশন উইথ ক্লিনিশিয়ানস ইজ ইম্পর্টেন্ট। সো এতটাই ছিল আমাদের আজকের টপিক ফর ডিসকাশন। Next, thanks for joining our class.